হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের জীবনে এমন অনেক দিন আসে, তোমরা জানবে। আমরা সকালে তো ঘুম থেকে উঠি বাড়িতে, কিন্তু রাতে যে আবার বাড়িতেই ঘুমোতে যাব, এটা কিন্তু আমরা কনফার্ম বলতে পারি না। কারণ আমরা বলতেই পারি না দুপুরে কখন বা কোথায় আমাদের খাবার মাপা আছে, বলে আমার মা এইভাবে আর কি। তার জন্য তার কথাগুলোই আমার মুখে চলে আসে। সত্যি এটা কিন্তু আমি অনেক ক্ষেত্রে এর প্রমাণ পেয়েছি। সকালে উঠেছি ভেবেছি এক, দুপুরে হয়েছে এক, বা অথবা বিকেলের দিকে হয়েছে আরেক। মানে আমাদের জীবন হচ্ছে খুবই অনিশ্চিত। এটা কিন্তু সবাই কম বেশি মানবে, ঠিক কি না? না হলে তো আছোই তোমরা আমাকে বলার জন্য। কারণ আমার প্রমাণ নিয়ে আমি কথা বলছি। আমার প্রমাণ তো আছেই, আমি জীবন দিয়ে বুঝেছি, তোমরাও বুঝে থাকবে। আর টিনার ব্লগিং হচ্ছে এর প্রমাণ। আজকের মানে গতকালকের ব্লগিং আমি তা সকালটা হলো সুন্দর, চা খেতে খেতে বারান্দার ধারে। গতকাল হয়েছিল চেয়ারে বসে, আজকে হলো সোফায়। দেখো, মানুষের জীবন প্রতিদিন এক জায়গা থেকে শুরু হয় না। যেরকম ব্লগিংটাও যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে বিভিন্নভাবে দেখানো হয়, তাহলে একঘেয়েমি লাগে না, তাই না? সকালটা বারান্দা থেকেই শুরু করতে হবে, কি বিছানা থেকেই শুরু করতে হবে এমন কোনো কথা নেই, কি রান্নাঘর থেকে, যেখান থেকে হোক। এক একদিন আমি এক এক জায়গা থেকে স্টার্ট করবো, তাহলে কি আমার একটা কিউরিয়াসিটি থাকবে যে কীরকম হচ্ছে ব্লগিংটা। এইটাই হচ্ছে ভ্যারাইটি। যাই হোক, আজকের মানে গতকালকের ব্লগিংটা হলো সোফায় বসে। আচ্ছা, কেন না, আগের দিন রাত্রে আমরা যথারীতি রেখেছিলাম ওর বাইরে থেকে কিনে আনা খাবারে পেট ভরে গেছিলো, এবং রাতের দিকে আবার চা খেয়েছিল। চা যেহেতু অনেকবার খায়, কাজেই তারপর আর খাওয়ার ইচ্ছাটা হয়নি, তা খাইনি। এবং আলিস্যতে ধরেছে, একা থাকলে যা হয়, ওই রান্নাঘরের কাজ হয়ে গেছে, খাওয়া যখন নেই আর রান্নাঘরে যাবো কেন। আর রান্নাঘরটা যেহেতু এক প্রান্তে, একটু আড়ালে আবডালে, অতটা চোখেও পড়ে না, আছে থাক। শুয়ে বসে, আর এদের তো যেহেতু ব্লগার, ভিডিও এডিটিং অমুক তমুক করতে একটা সময় কাটে, তাই না? ওতে বিজি হয়েছে, কখন করতে করতে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, সেটা কথা না, দেখতে দেখতে একা একা দুরাত্রি কাটিয়ে দিল। হ্যাঁ, আজকের দিনটা 3 নম্বর দিন ছিল। এবার দেখো, রান্নার জোগাড় করছে, ঘর মুছছে, টুকটাক সাংসারিক যেসব কাজকর্ম সমস্ত করছে, তার সঙ্গে যে কিছু কিছু ছোট ছোট টুকিটাকি কাজ, যেমন তোমার এই যে ছানাটা নষ্ট হয়ে গেছে, সেইটা দিয়ে একটা মিষ্টি বানানোর যে মাথার মধ্যে একটা আইডিয়া, এইটা, তারপর নারকেলটা পড়ে রয়েছে, সেটাকে গুড় দিয়ে পাক দিয়ে নাড়ু বানানো। এগুলো কি একা থাকে, সেই কারণে জিনিসটা নষ্ট হবে, এটাকে এইভাবে মানিয়ে নিই। হ্যাঁ, এই যে একটা কাজ করার ইচ্ছা, প্লাস তোমার ব্লগিংয়ের কন্টেন্ট তো বডি, এইগুলো তো মাথা থেকেই নিজে বার করছে। কাজেই একা থাকছে মানে যে সে ঘুমিয়ে হেসে খেলে থাকছে তা নয়, সে কোনো প্ল্যানিং করেই চলছে। এবং দেখছো ভিডিওর তোমার স্টাইলটা চেঞ্জ হয়েছে, সুন্দর লোগো টোগো বানাচ্ছে, তার মানে কি মাথা কাটাচ্ছে ভিডিও চ্যানেলটাকে নিয়ে। তাহলে এটাই হলো তোমার ক্রিয়েটিভিটি। আস্তে আস্তে নিজেকে আরও গ্রো করবে, যেহেতু চ্যানেলটাও গ্রো করছে, সেই সঙ্গে সঙ্গে ও নিজেকেও গ্রো করছে, এবং অনেক অনেক আরও নিজেকে ইমপ্রুভ করবে, নিজেকে গ্রুমিং করবে। এই তো এখন শুরু হলো, তাই না? মানুষের যদি বাসস্থান এবং খাদ্য, বাসস্থান এবং বস্ত্র, এই তিনটে যদি মানে টেনশন ফ্রি থাকে, তাহলে কিন্তু মানুষের অনেক কাজ করতে সুবিধা হয়। তো সেই রকমই একটা নিশ্চিন্তের জায়গা যখন করে নিতে পেরেছে, এইবার ঠিকঠাক করে এগিয়ে যেতে পারবে। আর লোক তো কুচবি কাহেগা না, ওরা বলতেই থাকবে, কিচ্ছু করার নেই, বলতেই থাকবে, করতেই থাকবে। কিন্তু আমার ওসব দিকে কান দিলে চলবে না। আমি তো বলবো এইসব কন্ট্রোভার্সিগুলো নজরআন্দাজ করে দাও, একদম দেখোই না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা দেখেও না, নেগেটিভ কন্ট্রোভার্সি না দেখাই ভালো, তাহলে কিন্তু তোমার ডেলি লাইফে কোনো চাপ পড়ে না। যাই হোক, ওর মতো ও চলছে, সেটা কথা না। সঙ্গে সঙ্গে তোমার কী বলে, এই নাড়ু করা, মিষ্টি করা, তারপর একটু ডাল ছিল, ডাল বাটা ছিল, সেটা দিয়ে বড়া বানানো। পেঁয়াজটা অনেক বেশি কাটা হয়ে গেছে। আমি বলেছিলাম যে ওর রান্না করে, কিন্তু আন্দাজটা কম। বাড়িতেও রান্না করতো, হয়তো যেখানে মা ঠাকুমা এরা রয়েছে, তারা বলে দেয় এই কটা কাট, দুটো পেঁয়াজ কাট, কি এতটা জল দিয়ে, ভাতের ক্ষেত্রে বলছি, কি এতটা চিনি দিয়ে, এতটা নুন, মানে কিছু ক্ষেত্রে কিছু গাইডেন্স পেতো। এখানে তো বলার কেউ নেই, দেখানোর কেউ নেই, কাজেই ওই যে একটা পরিমাপ, ওটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এই যে দুধটা কেটে গেল, এটা কিন্তু হবেই, প্যাকেটের দুধ। আবার প্যাকেট কাটা না কাটা না, যদি প্যাকেটের দুধও তুমি বেশি দিন রেখে দাও, ওটা তো ডেট লেখা থাকে প্যাকেটের গায়ে। এবার সেই ডেটটা যদি তোমার ওভার হয়ে যায়, ওর তো তুমি অনির্দিষ্টকালের জন্য রাখতে পারো না। ওই দুধের একটা ডেট থাকে, প্লাস ওই দুধগুলো তোমার সবসময় যে দোকানে ফ্রিজে থাকে তা নয়, হয়তো ফ্রিজের বাইরেও পড়ে থাকে, মানে এমনি দোকানে পড়ে থাকে, অনেক বেলায় ওরা হয়তো ফ্রিজে দেখায়। তারপর সেটা আমরা কিনে আনি, আমরা কিনে এনে সেটাকে ফ্রিজে রাখি। তার মানে কি তোমার মানে দুধটা কেটে যেতেই পারে, সেই রকম প্রিজারভেটিভ দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে কী করতে হয়, দুধটা সঙ্গে সঙ্গে এনে তোমার কেটে জাল দিয়ে রাখতে হয়। এবার জাল দেওয়া দুধ তুমি বারবার ইউজ করো, ফ্রিজে রাখো, তাতে কোনো সমস্যা নেই। একবার জাল দিলে যে বারবার জাল দিতে হবে তা না, তুমি একবারই জাল দিয়ে রেখে দাও, সেটা কিন্তু আর সেভাবে নষ্ট হবে না।
হ্যাঁ, হ্যাঁ, তুমি এখন ওই ১ বাটি জাল দেওয়া দুধ তুমি কিছু ইউজ করলে না, ১০-১২ দিন রেখে দিলে সেই দুধটা ছানা না হোক দই হয়ে যাবে। মানে এগুলো হচ্ছে সাংসারিক অভিজ্ঞতা। এগুলো আমি ফেস করেছি, তার জন্য আমি বলতে পারি। আর এই জন্য আমি একটা আমার অভিজ্ঞতা বলি, আমি এই জন্য ওই রেড কাউয়ের যে প্যাকেটগুলো মানে টেট্রা প্যাকেট না, এমনি যেগুলো প্যাকেট সেই আমি তোমার ১ লিটার আর ওটা বোধহয় ৫০০ প্যাকেট, একটা ১ লিটার হয়, একটা ৫০০ প্যাকেট হয়। হ্যাঁ, ওইগুলো আমি ইউজ করি না। আমি তোমার কী করে ওই আমুলের তোমার টেট্রা প্যাকগুলো ইউজ করি। এই টেট্রা প্যাকগুলো ইউজ করলে দুধ কাটার কোনো সম্ভাবনা থাকে না। প্লাস এগুলো বোধহয় ৬ মাসের একটা তোমার ওই টেট্রা প্যাকগুলোতে তোমার ৬ মাসের মনে হয় এক্সপায়ারি ডেট থাকে। ৬ মাস ৭-৮ মাসের বোধহয় থাকে এক্সপায়ারি ডেট। ৬ মাসই হবে, ৬ মাসই হবে, ৬ মাসের বেশি হয় না। কারণ আমি জুলাই মাসে কিনেছি তো ওইটা নভেম্বর ডিসেম্বর অবধি তোমার থাকবে। যদিও দুধ তো তোমার অতদিন থাকে না। আমার মাসে তোমার ৪-৫ প্যাকেট দুধ লাগে টেট্রা ওই ১ লিটারগুলো। কারণ আমরা শুধু চায়ের জন্য ইউজ করি, দুধ তো খাই না। তা সেই ক্ষেত্রে আমার জালও দিতে হয় না, ওই জন্য আমি টেট্রা প্যাকগুলো খুব ইউজ করি। নষ্টও হয় না, ফ্রিজে থাকলে নষ্ট হবে না। কিন্তু সেও নষ্ট হয়েছিল আমার ফ্রিজে রাখা, অথচ লোডশেডিং ছিল, ফ্রিজ বন্ধ ছিল, তাতে আমার ২ প্যাকেট দুধ একবার নষ্ট হয়ে গেছিলো। এগুলো মানে কিছু করার নেই, এগুলো কপাল, কখন কোনটা কাটবে কখন কোনটা নষ্ট হবে সেটা বড় কথা না। কিন্তু আমি ওই প্যাকেটগুলো কিনি না, যেগুলো লুজ প্যাকেট দোকানে বিক্রি হয়। আমি এই কারণে কিনি না, ওই ডেট ওভার হয়ে গেলেই ১ দিন ২ দিন হয়ে গেলেই দুধ কেটে যায়। প্লাস দুধ যদি জাল না দিয়ে রাখা হয় তাহলেও দুধ কাটবে। হ্যাঁ, রাখতে গেলে তোমাকে জাল দিয়ে রাখতে হবে ফ্রিজে। এটা হলো ব্যাপার। দেখো, এটাও ওর অভিজ্ঞতার অভাব। একা থাকছে, কেউ বলার নেই, তার জন্যই এই টুকিটাকি ভুলগুলো হচ্ছে। এটা আস্তে আস্তে ও একা যেহেতু থাকছে, এই ভুল হতে হতে ও কিন্তু আর কোনোদিন এই ভুলগুলো করবেই না, আরও বেশি অভিজ্ঞ হয়ে যাবে। এই যে নষ্ট হচ্ছে, ভুল হচ্ছে, বেশি কাটা হচ্ছে, ফেলা হচ্ছে, চড়া হচ্ছে, এর থেকে কিন্তু ওর অভিজ্ঞতা লাভ হচ্ছে এবং ক্রমশ এই জিনিসগুলো ভবিষ্যতে আর হবেই না। একটা মাপ তৈরি হয়ে যাবে ওর, এবং এটা সাংঘাতিক একটা অভিজ্ঞতা ওর কাজে লাগবে। এই যে যেমন ধরো তোমাদের বলছি, অনেকেই তো বলছে এইসব জিনিস নিয়ে কুচি করে তোমার খুদ বার করার চেষ্টা করছে। যেমন ভাতের চাল যেটা নিল মাপ, ওর একজনের জন্য নিল ২ বেলা খাবে বলে, সকাল বিকেল মানে রাত্রি। তা সেই হিসেবে ওর মাপটা ঠিক আছে। এইবার কেউ বলছে যে মাপটা দেখালো সেটা যখন হাঁড়িতে চালটা দিল বা ভাত হয়ে গেল, তখন মনে হচ্ছে চালটা যেন অনেক বেশি নিয়েছিল, দেখাবার জন্য ওইটুকু, পরে আরও চাল নিয়ে বাড়িয়েছিল। কেন না, তার বাড়িতে অশরীরী কেউ আগন্তুক থাকে। আচ্ছা, সে অশরীরী আগন্তুক তো এরা বানাবেই, কিছু করার নেই। যারা ছায়া দেখে তারা কিছু না দেখলে অন্তত অশরীরী তো বলবেই। সে যাই হোক, কিছু করার নেই। এদের মুখ বন্ধ করার প্রচেষ্টাটাই মানে অমূলক, করার কোনো মানে নেই। বলছে বলুক, গল্প দিচ্ছে দিক, এদের ভিউয়ার্সরা শুনছে শুনুক, আমরা তো শুনছি না। কারণ এরা বলবে, আমরা আমাদের যুক্তি দিয়ে এগুলো খণ্ডাবো। আচ্ছা, ১ নম্বর, চাল অনেক সময় কেন, আমাদের তো চাল বিভিন্ন রকম আসে, একরকম চাল যে সবসময় আসবে তা নয়, কারণ চাল তো চেঞ্জ হয় চালের দোকানে। এইবার কোনো সময় পুরনো চাল, নতুন চাল, মিনিকেটই আমরা খাই, খুব কম তোমার ওই ইয়েগুলো খাই, কী বলে ওটাকে, দেরাদুন রাইস তো খুব রেয়ারলি খাই, কারণ আমি অত খেতে ভালোবাসি না। স্মেলড চাল যেগুলো থাকে, মিনিকেটটাই আমাদের চলে। তো সেটার ক্ষেত্রে কী হয়, বা দুধেশ্বর, এরকম ধরনের যে চালগুলো আছে সেগুলো। তা এইবার যেটা হচ্ছে, তোমার চাল অনেক সময়ই হয় যে কিছু চাল আছে যে চাল যে পরিমাপটা নিলাম সেই পরিমাপই ভাত হলো, একটু হয়তো বাড়লো। আবার এমন কিছু চাল আছে অল্প নিলাম, সেটা অনেক পরিমাণে বাড়লো, মানে চাল যতটা নেব ভাতের পরিমাণটা বেড়ে যায়, এরকম চাল হয়। আমি নিজের ক্ষেত্রে মানে অভিজ্ঞতা থেকে বলছি। এটা হতে পারে, কিন্তু আমিও তো দেখেছি ভিডিওটা, তার হাঁড়ির মধ্যে সেই পরিমাণ ভাত ছিল না যেটা কিনা অনেক ছিল। আমি দেখেছি, কারণ উপর যখন দিয়েছে তখন ভাতটা এক সাইড হয়ে কাত হয়েছিল। হ্যাঁ, আবার অনেকে বলছিল যে হাঁড়িটা বেশি বড়, তাতে একজনের ভাতটা খুবই বাজে লাগে, আর একটা ছোটো হাঁড়ি কিনতে হবে। তাই সেক্ষেত্রে ওর হাতে যে সসপ্যানটা চাল নিয়ে ধুচ্ছিল, তাহলে সেই সসপ্যানেই তো ভাত বসালে ভাত হয়ে যেত। এটা ঠিকই বলেছে, তার দৃষ্টিভঙ্গি দিয়ে ঠিকই বলেছে। অ্যাকচুয়ালি আমিও হাঁড়িতে ভাত করি না, আমিও সসপ্যানেই ভাত করি। কিন্তু এখানে একটা সমস্যা কি জানো, যারা নতুন রান্না করছো বা নতুন টিনার তো সেরকম অভিজ্ঞতা নেই, বোঝাই যাচ্ছে, খুব পরিপক্ক নয়, কিছু অভিজ্ঞতা আছে। পুরো সংসারটা এইভাবে একা নিজের হাতে কোনোদিনই করেনি, কেউ না কেউ ওর পাশে সবসময় ছিল। সেই জন্য বলছি, এই যে ভাত হাঁড়িতে করার একটাই কারণ, এবং সঙ্গে দেখো ওই সসপ্যান টাইপের যেটা দুধ ছিল সেটাও কিনেছে। কারণটা হচ্ছে ওই ভাতটা হাঁড়িতে করে এবং মারটা যখন গালে ফানের ওই সসপ্যানে করে গালে, এটা আমি দেখেছি। ওই সসপ্যানটা এমনভাবেই কিনেছে, হাঁড়ি আর সসপ্যানটা মাপ করে, যাতে ওই হাঁড়িটা মাপ করার সময় কাত পারে, তো সেটা ওই সসপ্যানের মুখে সেট হয়ে যায়, যাতে সসপ্যানের ঢাকাটা খুলে না ভেতরে ঢুকে যায়, ভাত উল্টে না যায়। এইভাবে সেট করে ওই সসপ্যান আর হাঁড়িটাও কিনেছে। কাজে যদিও সসপ্যানে ভাত বসায়, তাহলে মারটা গালবে কোথায়? ও বোধহয় ওই হাতে করে ওইভাবে কাত করে থালা দিয়ে ওইভাবে গালতে পারে না, অনেকেই পারে না। প্রথম আমিও পারতাম না, হাতে ফ্যান পড়ে অনেক কিছু হয়েছে। কাজে আমিও যখন নতুন সংসার করি, আমিও এই সিস্টেমটাই করেছিলাম,
যে সসপ্যানের মধ্যে হাঁড়ি উল্টে এইভাবে ভাত করতাম। তাতে তোমার বেসিনটাও পরিষ্কার থাকে, মাড়ের একটা দাগ হয় না, পরে মাড়টা গিয়ে অন্য জায়গায় ফেলে আসতাম, এইসব করতাম। কিন্তু এখন ওসব তুলে দিয়েছি, দুজন লোক, হাঁড়ি অনেক বেশি হয়, ছোটো হাঁড়ি কিনে লাভ হয় না, কারণ ওই ছোটো বড়ো করার থেকে একটা মাঝারি মাপের সসপ্যানে আমি করি। এখন আমি পোক্ত হয়ে গেছি, এখন আমি হাতে করে সসপ্যান ধরে মার গালতে পারি, কোথাও বসিয়ে রাখতে আমার হয় না। সময় জ্ঞান হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে যে এতক্ষণ মার গাললেই ভিতরে চালটা পুরো ঠিক হয়ে যাবে, ঝরঝরে ভাত হবে। এই যে একটা অভিজ্ঞতা অনেকের থাকে না বলেই ওই হাঁড়ির মধ্যে, সসপ্যানের মধ্যে সেট করে রাখে যে যতক্ষণে জল ঝরবে ঝরুক, ভাতটা ঝরঝরে হবে। এটা হচ্ছে রান্না করতে 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 মানুষের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, যেটা ওর হতে একটু সময় লাগবে, স্বাভাবিক। আশা করি বোঝাতে পেরেছি। এইবারে চলে আসি, রান্না করতে করতে বড়া কমে গেল, পটল কমে গেল কেন? আরে ভাই, এরকম অনেকেই আছে। আমরা তো বড়া ভাজতেই, আমার মেয়ে থাকলে মেয়ে খায়, বর থাকলে বর খায়, যতটা বড়া ভাজি হয়তো খাওয়ার সময়, মেইন পার্ট অফ খাওয়ার সময় অনেকটাই কমে যায়। পটল ভাজাও এক কেস হয়, আমার মেয়ে থাকলে তো দুটো ভাজতে ভাজতেই দুটো পটল তুলে খেয়ে নেয়। ও তো বললোই ভাজতে ভাজতে দুটো খেয়ে নিয়েছে, এটা অস্বাভাবিকতার কী আছে? তো একা মানুষ, ও পরে খেলেও ওই খাবে, আগে খেলেও ও খাবে, কারণ এটাকে এদের সাজাতে হবে। কেউ ছিল, তার জন্যই খাবারটা সরানো ছিল, কিন্তু ওটাকে এই বলে চালাচ্ছে। আশা করি বোঝাতে পারছি। মানুষের মানে কথার কোনো শেষ নেই। কোথায় কোন ফ্রিজের ছায়া পড়ছে, সেখানে ছায়া দেখা যাচ্ছে এত মিনিট এত সেকেন্ডে। হাস্যকর পরিস্থিতি। যখন দেখা যাবে না, ওই যেরকম বাসে দেখা গেছিলো, সেই রকম পরিষ্কারভাবেই সামনে আসবে। এরকম ছায়া, জামার হাতা, মাথার চুল, পা, পিঠ, এইগুলো দেখিয়ে আসবে না রে ভাই, ঠিক আছে? যাই হোক, এটা তো গেল একটা পোর্শন। এইবার যেটা হলো, বিকেলের দিকে হঠাৎই সন্ধ্যের পর ও বললো, না আমাকে এক্ষুনি বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে, বাড়ি যাবো, হ্যান ত্যান। তা আমাদের কি ওই মুহূর্তে মনে হলো না, একা থাকতে থাকতে ভালো লাগছে না, দুদিন হয়ে গেছে, বাড়ির জন্য একা কার কতক্ষণ ভালো লাগে, সেজন্যই হয়েছে। তো সঙ্গে সঙ্গে তখনকার মতো ও গুছিয়ে খাবার দাবার যেগুলো ফ্রিজে থাকলে নষ্ট হবে, সেগুলো সব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে, ব্যাগ ট্যাগ করে সব তালা টালা দিয়ে তৈরি হয়ে গেল। বা দাদাও নিশ্চয়ই আসতে পারবে না কোনো কারণবশত, তার জন্য ও ট্রেনে করে যাবে, স্টেশন থেকেও দাদা এসে নিয়ে যাবে। তো সেটাই আমরা দেখলাম, এবং কিছু মার্কেটিং করলো, দাদা ছিল যেহেতু। তারপরে তোমার বাড়িতে অ্যাট লাস্ট গিয়ে পৌঁছলো, এবং সেখানে গিয়ে মা দাঁড়িয়েছিলেন, বৌদি ছিল, সবাই ছিল। যথারীতি আইসক্রিম কিনে নিয়ে গেছে, চপ কিনে নিয়ে গেছে, মুড়ি খাওয়া হয়েছে, রাত্রে রুটি তরকারি হয়েছে, ইদানিং সব দেখানো হলো। দুটো গাছ কিনে নিয়ে এসছে, এবং ফাইটার মাছটা আবার, মাছটাকে খেয়ে ফেলেছে দেখে ও আবার একটা ছোটো জার কিনে নিয়ে এসছে। দেখো, এই যে জারটা কিনে নিয়ে এসছে, এটা নিশ্চয়ই ওর সাথে ফোনে কথাবার্তা হয়েছে যে ফাইটারটা মাছটা খেয়ে ফেলেছে, বাড়ির থেকেই নিশ্চয়ই বলেছে, নাহলে তো ঐশী দেখে আবার কিনতে যায়নি। কাজেই ও আসার সময় টব, তারপর ওই ছোট্ট একটা কন্টেনার, ওই ফাইটার মাছটাকে রাখার জন্য দুটো গাছ, টুকিটাকি আরও অনেক জিনিস কিনে নিয়ে বাড়িতে ফিরেছে। এবং ফাইনালি সেই কথাটা আমাদের জানালো কেন বাড়িতে এলো। আমরা কি প্রথমে মনে করেছিলাম যে ওর হয়তো ভালো লাগছে না, তাই বাড়ি চলে আসে। না, ওর কিছু কাজ আছে নেক্সট মর্নিং, যেটা কিনা ওর মার সঙ্গে কোথাও যেতে হবে, এবং অবশ্য করে যাবে। যেদিন সেই ব্লগ দেবে সেদিন আমাদের জানাবে। হয়তো দেখাবে না, নাই দেখাতে পারে, জানাবে বলেছে। যখন জানাবে তখন জানবো। কারণ কাজ থাকতেই পারে, যা চলছে চারপাশে, যা দেখছি চারপাশে, যা বুঝছি, তাতে কাজ বাড়ছেই তো। কাজ তো করতেই হবে, কারণ শুধুই লোক বলে যাবে, শুধুই লোক করে যাবে, আমাদের কিছুই করণীয় নেই তা তো নয়। চুপচাপ বসে আছি, চুপচাপ ব্লগিং করছি মানে আমি যে হাত গুটিয়ে বসে আছি তাও নয়, তাই না? কারণ আমি কাজ যদি করি তো করবো, দেখাবার কিছু নেই। সবসময় ফাইল বগড়ে করে আমায় দৌড়তে হবে, আমার অমুক জায়গায় কাজ আছে বলা যাবে না বলে দেখাতে হবে। এইসব না করে যদি আমি আমার কাজটা চুপচাপ করে যাই, তাতে অসুবিধা করি। হ্যাঁ, ফলটা পাওয়া যাচ্ছে না, কারণ আমরা সবাই জানি ফলেরও পরিচয়। কাজে ফলটা পাওয়া যাচ্ছে না, তার জন্যই আমাদের এত অ্যাংজাইটি মনের মধ্যে বাসা বাঁধছে। একটু তো ধৈর্য ধরো, সবাইকে বলছি, কারণ তোমরা বুঝতে পারছো যা একটা অস্থিরতা ওয়াইটিতে তৈরি হয়েছে বেশ কয়েকদিন যাবো, তোমরা তো দেখতে পাচ্ছ। তার জন্যই ডে বাই ডে লাইভ, ডে বাই ডে তোমার নানান গালিগালাজ, নানান তর্ক বিতর্ক চলছে। কিছু তো হচ্ছে, উইদাউট কজ তো কিছু এরা এরমভাবে খেপে উঠতে পারে না। কাজেই কোনো না কোনো কারণ তো ঘটছে, তার জন্য এই রকম বহিঃপ্রকাশ হচ্ছে এদের ল্যাঙ্গুয়েজের, এদের জেস্চারের, এবং এদের কথাবার্তা। ঠিক আছে, আশা করি অনেকটাই আমাদের কাছে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশেষ করে বাবলি মুখার্জির লাইভটা দেখে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে উনি কিছু কথা বলেছেন, যে টিনার এই যে ছেলে পাওয়ার ব্যাপারে যা যা প্রতিবন্ধকতা শুরু করেছেন এই আমাদের কন্ট্রোভার্সি জগতের নতুন যে ম্যাডাম এসছেন, কন্ট্রোভার্সিতে নতুন যোগ দিয়েছেন, তাহলে সেই ম্যাডাম যে কত প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, সেটা উনি সামান্যতম আমাদের হিন্টস দিয়েছেন। কারণ উনি চেষ্টা করছেন যাতে বাচ্চা মার কাছে না ফিরতে পারে। ভাই, ইনিও তো কোনো ছেলেমেয়ের মা, কী করে ইনি এই ধরনের চিন্তাভাবনা নিজের ভেতরে রাখতে পারেন, বা
এরকম কুটকাচালি করতে পারেন, সেটাই আমার ভীষণ ভীষণ অভাব লাগে। এরাও মা, এটাও ভাবতে হয়, তাই না? যাই হোক, অভিসন্ধি কিছু ছাড়া বিনা অভিসন্ধিতে কেউ এইরকম পেছনে কাটি করতে পারে না। তাহলে দেখা যাক কি হয়। অবশ্যই আমাদের দেখতে হবে, ধৈর্য ধরতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। সময় সব কিছুর মূলে। ওই মহাভারত দেখাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে সিরিয়ালে। সেই মহাভারতের শুরুতেই সময় বলে একটা ভাষণ হতো প্রথমে, মানে সময়, ম্যায় হু সময়, এরম করে আসতো। তাহলে সময় হচ্ছে প্রতিটা জিনিসের ওষুধ। প্রতিটা ঘটনা, প্রতিটার প্রতিবন্ধকতার, প্রতিটা লড়াই, প্রতিটা যা খুশি সব কিছুর ওষুধ হচ্ছে সময়। যে সময় দাও, তুমি ফল পাবেই। আর সৎ পথে থাকতে হবে ভাই। অসৎ পথে তাড়াতাড়ি তুমি সাফল্য দেখতেও পারো, কিন্তু সেটা ক্ষণস্থায়ী হয়। কাজে একটু ধৈর্য ধরতেই হবে, কারণ যারা সৎ পথে থাকে তাদের অনেক বাধা অতিক্রম করতে হয়, অনেক লড়াই করতে হয়। কারণ এত লড়াই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা করেছেন, তাই তো আমরা এই স্বাধীনতা পেয়েছি। আর আজকে আমরা সেই স্বাধীনতার অপব্যবহার করছি কিছু সংখ্যক মানুষ, সবাই নয়। সবাইকে দোষ দিলে খুব ভুল হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করব, এবং অবশ্য করেই যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে, এবং অবশ্য করেই আমার পাশে থাকবে। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।